পাহাড়ের গভীর উপত্যকায় লুকিয়ে থাকা একটা নির্জন গ্রামে, যেখানে প্রকৃতির রহস্যময় ছায়া আর মানুষের সংগ্রামের গল্প মিলেমিশে একাকার, বিদ্যুতের খুঁটিগুলো দিনের আলোয় তিন বার ধসে পড়ত, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের সাথে যুদ্ধ করছে। গ্রামবাসীরা মোমবাতির ক্ষীণ আলোয় দৈনন্দিন কাজ সামলাত, দোকানপাটগুলো সূর্য ডোবার আগেই বন্ধ হয়ে যেত, আর রাত নামলেই সমস্ত গ্রাম অন্ধকারের গভীর সমুদ্রে তলিয়ে যেত, যেন স্বপ্ন আর বাস্তবের মাঝে এক অদ্ভুত নীরবতা। গ্রামের সীমান্তে, যেখানে পাকা পথ শেষ হয়ে জঙ্গলের রহস্যময় পর্দা উন্মোচিত হয়, একটা প্রাচীন ট্রান্সফরমার স্টেশন দাঁড়িয়েছিল, যেন সময়ের ধুলোয় আবৃত একটা ভুলে যাওয়া স্মৃতি। বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই স্টেশনের গেটে মরচে পড়েছে, জানালাগুলোয় ফাটল ধরেছে, আর চারদিকে ঝোপঝাড়ের জটিল জাল বিস্তার করেছে। তারই পিছনে লুকিয়েছিল একটা সাধারণ ঝুপড়ি ঘর। সেখানেই বাস করত ১৪ বছরের আর্য। গ্রামের লোকেরা তাকে তার আসল নামে কম চিনত, বরং তার বিশেষ পরিচয়ে বেশি জানত, বিদ্যুতের ছিলে বলে ডাকত। অদ্ভুত ব্যাপার হলো যে তার নিজের ঘরে বিদ্যুতের কোনো সুবিধা ছিল না, তবু বিদ্যুতের রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল। যেসব জিনিস লোকেরা আবর্জনার স্তূপে ফেলে দিত, সেগুলোই তার কাছে অমূল্য সম্পদ হয়ে উঠত। জ্বলে যাওয়া বাল্ব, ভেঙে পড়া টিউবলাইট, নষ্ট হয়ে যাওয়া পাখা, উড়ে যাওয়া ফিউজ, এ সবই আর্যের খনি ছিল। সে সেগুলো কুড়িয়ে নিত, খুলে দেখত, জোড়া লাগাত, আর প্রায়শই সেগুলোকে নতুন করে চালু করে দিত। তার কোনো দোকান ছিল না, যন্ত্রপাতির কোনো বিশাল সংগ্রহ ছিল না, মাত্র একটা পুরনো স্ক্রুড্রাইভার, কিছু মরচে পড়া প্লাস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নিজের আঙুলগুলো। যেইমাত্র সে কোনো তার স্পর্শ করত, তাহলে সে বুঝে যেত যে ত্রুটি কোন জায়গায় লুকিয়ে আছে। ঘরের পরিস্থিতি সহজসাধ্য ছিল না। মা সর্বদা রোগাক্রান্ত অবস্থায় থাকত। কাশির তীব্রতা এমন ছিল যে রাতের সময় শান্তিপূর্ণ ঘুম পর্যন্ত সম্ভব হতো না। ওষুধের দাম ছিল উচ্চ, হাসপাতাল ছিল দূরবর্তী, আর আয় ছিল সীমিত। আর্য প্রতিদিন সকালে আবর্জনা সংগ্রহ করত, সামান্য কিছু বিক্রি করত, আর যে অর্থ পেত সেগুলো দিয়ে দুধ এবং রুটি কিনে নিয়ে আসত। তবু তার জীবনের প্রকৃত শান্তি মিলত সন্ধ্যের সময়। সে প্রাচীন ট্রান্সফরমার স্টেশনের নিকটবর্তী মরচে ধরা বেঞ্চে বসে পড়ত, আর আকাশের দিকে তাকিয়ে থাকত। তারায় পরিপূর্ণ আকাশ তার কাছে একটা বিশাল সার্কিট বোর্ডের মতো মনে হতো। সে চিন্তা করত, যদি এই গ্রামে স্থায়ীভাবে বিদ্যুৎ থাকত তাহলে কেমন হতো। মা অন্ধকারের মধ্যে কাশত না, শিশুরা রাতের বেলায় অধ্যয়ন করতে পারত, হাসপাতালের যন্ত্রপাতিগুলো অবিরাম চলতে থাকত। তারপর নিজেকে প্রশ্ন করত, কি এই অন্ধকার আমাদের নিয়তি, নাকি কোনো ব্যক্তি এটাকে সংশোধন করতে পারে। একদিন আবর্জনা সংগ্রহ করতে করতে তার হাতে একটা অস্বাভাবিক জিনিস পড়ল। মাটির মধ্যে অর্ধেক নিমজ্জিত একটা ভারী ধাতুর বাক্স, উপরের অংশ পোড়া, যেন আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে। তবু ভিতর থেকে মৃদু শব্দ বেরিয়ে আসছিল, টন টন টন। আর্যের হৃৎপিণ্ড দ্রুত গতিতে স্পন্দিত হতে শুরু করল। সে বাক্সটাকে খুলে ফেলল। ভিতরে তারের জটিল নেটওয়ার্ক ছিল, কয়েকটা ছোট বাল্ব এবং একটা ক্ষুদ্র ডিজিটাল পর্দা। তার উপরে ইংরেজি ভাষায় কিছু লিখিত ছিল, পাওয়ার গ্রিড মডিউল, হ্যান্ডেল উইথ কেয়ার। আর্য ইংরেজি ভাষায় অজ্ঞ ছিল, তবু যন্ত্রের ভাষা তার কাছে পরিচিত ছিল। সে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করল। এই তারটি ছিন্ন হয়েছে, এইটি পুড়ে গেছে, আর এই চিপটি ত্রুটিপূর্ণ। সে মৃদুস্বরে বলল, এটা তো কোনো বিশাল যন্ত্রের মস্তিষ্ক, কন্ট্রোল বক্স। সে বাক্সটাকে তার ঝোলায় ভরে ঘরে নিয়ে এলো। সেই রাত্রিতে তার চোখে ঘুম এলো না। সে বারংবার খুলে দেখত, পর্যবেক্ষণ করত, অনুধাবন করত, যেন একটা জটিল ধাঁধা সমাধান করছে। তার মনে হচ্ছিল যে এটা কোনো সাধারণ আবর্জনা নয়, বরং কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরদিন সকালে গ্রামে একটা অস্বাভাবিক উত্তেজনা ছড়িয়ে পড়ল। সাইরেনের শব্দ বাজতে থাকল, বিশাল যানবাহনগুলো আসা যাওয়া করতে লাগল। সাদা হেলমেট পরিহিত ব্যক্তিরা দৌড়ঝাঁপ করতে দেখা গেল। কি ঘটেছে? কেউ প্রশ্ন করল। পাহাড়ের শিখরে যে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে না, সেখানে একটা বড় ত্রুটি দেখা দিয়েছে। অর্থাৎ অর্থাৎ যন্ত্রটি চালু হচ্ছে না। যদি সেই কেন্দ্র না চালিত হয়, তাহলে সমস্ত অঞ্চলে স্থায়ী অন্ধকার বিরাজ করবে। সরকারের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে আর্য স্থির হয়ে গেল। তার হাত তার ঝোলায় চলে গেল। ভিতরে সেই ধাতুর বাক্সটি ছিল। সে মৃদু স্বরে বলল, কোথায়? এটা সেই কেন্দ্রের অংশ তো না? সে দৌড়াতে দৌড়াতে প্রধান পথ পর্যন্ত পৌঁছে গেল। সেখানে একটা অদ্ভুত বিশৃঙ্খলা ছিল। পুলিশের যানবাহন,
উদ্বিগ্ন প্রকৌশলী, ফাইল হাতে কর্মকর্তা, সকলের মুখমণ্ডলে আতঙ্ক স্পষ্ট ছিল। ভিড়ের মধ্যভাগে একটা স্থূলকায় কর্মকর্তা মাইক্রোফোন হাতে চিৎকার করছিল, সতর্কতা দিন, যদি কারো বিদ্যুৎ কেন্দ্রের নিকট কোনো ধাতুর বাক্স পাওয়া যায় তাহলে অবিলম্বে জানান, তার অনুপস্থিতিতে সমস্ত কেন্দ্র অকার্যকর হয়ে পড়বে। আর্যের হৃদয় তীব্রভাবে স্পন্দিত হতে লাগল। সে অজ্ঞাতভাবে তার ঝোলাকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। ভিড় থেকে একটা স্বর উঠল, স্যার, সেই বাক্সটি তো গতরাতে ট্রাক থেকে খসে পড়েছে। প্রচুর অনুসন্ধান করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। কর্মকর্তার মুখ রক্তিম হয়ে উঠল, পাওয়া যায়নি? তোমাদের অবগত আছে সেই মডিউলের মূল্য কত? 1 কোটি। তার অনুপস্থিতিতে 500 কোটির প্রকল্প ধ্বংস হয়ে যাবে। তখনই একটা প্রকৌশলী মৃদুস্বরে বলল, স্যার, নতুন মডিউল বিদেশ থেকে আমদানি করতে হবে। ন্যূনতম 6 মাস সময় লাগবে। 6 মাস? কর্মকর্তা চিৎকার করে উঠল, ততদিনে প্রকল্প রদ হয়ে যাবে, আর আমিও? স্যার শুনুন, আর্য বলল। সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়ে গেল। সরে যা এখান থেকে, একটা সৈনিক তিরস্কার করে বলল। এটা শিশুদের বিনোদন নয়। আর্য থামল না, সে ঝোলা থেকে সেই বাক্সটি বের করে আনল। স্যার, কি এটা সেই বাক্স? কর্মকর্তা ছো মেরে বাক্সটি ছিনিয়ে নিল। এটাই পাওয়ার গ্রিড মডিউল। তোকে এটা কোন স্থানে পাওয়া গেছে? পথের পাশে পড়েছিল স্যার, আর্য বলল। আমি ধারণা করেছি হয়তো উপযোগী। কর্মকর্তা বাক্সটি খুলল। এটা তো সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে, এখন এটা কোনো উপকারে আসবে না। প্রকৌশলীরাও পর্যবেক্ষণ করল। সকলে একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। স্যার, এটা সংশোধন করা সম্ভব নয়। স্যার, যদি আপনি অসন্তুষ্ট না হন তাহলে কি আমি এটাকে সংশোধনের প্রয়াস করতে পারি? আর্য বলল। তো একটা প্রকৌশলী হেসে উঠল। তোকে অবগত আছে এটা কি? এটা খেলনা নয়, 10 কোটির যন্ত্র। স্যার, আমি শিক্ষিত নই। তবু তারগুলো অনুধাবন করে মাত্র একটা প্রয়াস করতে ইচ্ছুক। কর্মকর্তা ক্রুদ্ধ হয়ে উঠল। আর যদি তুই এটাকে আরও ক্ষতিগ্রস্ত করে ফেলিস তাহলে শেষ আশাটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। তখনই ভিড়ে অবস্থিত একটা বয়স্ক প্রকৌশলী বলল, স্যার, যাই হোক, এটা এখন অকার্যকর। নতুনটি আসতে 6 মাস লাগবে। এই যুবককে সুযোগ প্রদান করলে কি ক্ষতি হবে? কখনো কখনো অলৌকিক ঘটনা অজান হাত থেকেই ঘটে। কর্মকর্তা ঘড়িতে দৃষ্টি দিল, তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। ঠিক আছে, সে বলল, তোর কাছে মাত্র 24 ঘন্টা রয়েছে। আগামী সন্ধ্যা পর্যন্ত যদি এই মডিউল সংশোধিত না হয় তাহলে সব কিছু সমাপ্ত। অনুধাবন করলি? আর্য কোনো কথা না বলে মাথা নাড়ল, বাক্সটি তুলে নিল আর ভিড় থেকে বেরিয়ে এলো। সে ঝুপড়িতে পৌঁছে গেল। মা কাশতে তাকল। কি ঘটেছে ছেলে? মা প্রশ্ন করল। কিছুই না মা, মাত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আজ রাত্রি জাগরণ করতে হবে। সে বাক্সটাকে মাটিতে স্থাপন করল, একটা মোমবাতি প্রজ্বলিত করল, আর তারপর কার্য শুরু হয়ে গেল। সে এক একটা তার উত্তোলন করত আর তাকে সংশোধনের প্রচেষ্টা করত। এটা সঠিক রয়েছে, এটাও সঠিক রয়েছে, সে স্বয়ং স্বগতোক্তি করত। তারপর অকস্মাৎ স্থির হয়ে যেত। কিন্তু এটা তো সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে, আর এখানে সার্কিট একে অপরের সাথে জড়িয়ে পড়েছে। সেই মুহূর্তে তার মায়ের কাশির ধ্বনি শোনা গেল। ছেলে, এত রাত্রে কি করছিস? মা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যদি এটা সংশোধিত হয়ে যায় তাহলে হয়তো আমাদের গ্রাম চিরকালের জন্য আলোকিত হয়ে উঠবে। ছেলে, এটা বিশাল প্রকৌশলীদের দায়িত্ব। তুই এত ভার তোর ক্ষুদ্র কাঁধে কেন গ্রহণ করছিস? মা, আপনি প্রতিদিন অন্ধকারে কাশেন, এটা আমি প্রত্যক্ষ করি। হাসপাতালের যন্ত্রপাতিগুলো চালিত হয় না, তাই চিকিৎসক আপনার যথাযথ চিকিৎসা করতে অক্ষম। শিশুরা রাত্রিকালে অধ্যয়ন করতে পারে না, ব্যবসায়ীদের বাণিজ্য স্থগিত হয়ে থাকে। যদি এই যন্ত্র চালিত হয় তাহলে মাত্র বিদ্যুৎ আসবে না, একটা নতুন জীবনধারা ফিরে আসবে। মায়ের চোখ জলে ভরে উঠল। সে আর্যের মাথায় হাত রাখল। ভগবান তোকে সাহস প্রদান করুক ছেলে। আর্য পুনরায় কার্যে নিমগ্ন হয়ে গেল। ঘণ্টাগুলো অতিক্রান্ত হয়ে গেল। মোমবাতি ক্ষয় হয়ে চলল, তবু তার উদ্যম কম হয়নি। সে প্রাচীন তার থেকে নতুন সংযোগ তৈরি করল, পোড়া অংশগুলো ছেদন করে পৃথক করল, এক একটা সংযোগ গঠন করল। রাত্রির 3টে সময় হয়ে গেছে। তার চোখগুলো রক্তিম হয়ে উঠেছে, আঙুলগুলো যন্ত্রণায় অসাড় হয়ে যাচ্ছে, তবু সে স্থির হয়নি। সকালের প্রথম মৃদুরশ্মি ঝুপড়িতে প্রবেশ করল। তখনই সে শেষ তারটি সংযোজিত করল। সে গভীর নিঃশ্বাস নিল। হয়তো এখন এটা কার্যকরী হয়ে উঠবে। তবু প্রকৃত পরীক্ষা তো এখনও অবশিষ্ট রয়েছে। মডিউলকে সক্রিয় করার জন্য বিদ্যুৎ প্রয়োজন, আর ঝুপড়িতে বিদ্যুৎ ছিল না। তখনই তার স্মৃতিতে উদিত হল প্রাচীন ট্রান্সফরমার স্টেশন। সেখানে মাঝে মধ্যে এতটা বিদ্যুৎ আসত যে একটা বাল্ব প্রজ্বলিত হতে পারত। সে মডিউল তুলে নিল আর দৌড়াতে লাগল। মূর্ছে ধরা দরজায় ধাক্কা দিয়ে উন্মুক্ত করল।
ভিতরে অন্ধকার বিরাজমান ছিল, কিন্তু একটা কোণায় প্রাচীন সুইচবোর্ড উপস্থিত ছিল। সে মডিউলকে সংযোজিত করল। তার হাত কম্পিত হয়ে উঠেছে। হে ভগবান, যদি এটা সক্রিয় না হয় তাহলে আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। সে সুইচ চাপ দিল। কোনো পরিবর্তন ঘটল না। আরজির হৃদয় ধসে পড়ল। না, এমন ঘটতে পারে না। আমি সমস্ত কিছু সঠিকভাবে সম্পাদন করেছি। তখনই অকস্মাৎ পর্দা চকচক করে উঠল। সবুজ আলো প্রজ্বলিত হয়ে উঠল। শব্দ উদিত হল। সিস্টেম অ্যাক্টিভ, সক্রিয় হয়ে গেল। প্রকৃতপক্ষে সক্রিয় হয়ে গেল। আর্য আনন্দে লাফিয়ে উঠল। কিন্তু তখনই পর্দায় আরেকটা বার্তা উদিত হল। ওয়ার্নিং, ওভারলোড রিস্ক। তার মুখমণ্ডল মলিন হয়ে গেল। ওভারলোড অর্থাৎ কোনো ত্রুটি উপস্থিত। সে পুনরায় সমস্ত তার পর্যবেক্ষণ করল। সমস্ত কিছু সঠিক ছিল। তারপর অকস্মাৎ তার অনুধাবন হল, অ্যারে, এটা তো আমি চিন্তা করিনি। এই মডিউল একাকী সক্রিয় হতে পারে না। এটাকে প্রধান বিদ্যুৎ কেন্দ্রের সাথে সংযোজিত করতে হবে। তাহলেই তার সম্পূর্ণ ক্ষমতা প্রকাশিত হবে। অর্থাৎ এখন তাকে পাহাড়ের শিখরে যেতে হবে, যেখানে বিশাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। কিন্তু সেখানে পৌঁছানো সহজসাধ্য ছিল না। এখন কি করব, সে স্বয়ংকে বলল। তখনই তার স্মৃতিতে উদিত হল, গতকাল কর্মকর্তা বলছিল মডিউল সন্ধ্যা পর্যন্ত প্রয়োজন, অর্থাৎ এখনও সময় অবশিষ্ট রয়েছে। সে সাহস সঞ্চয় করল, মডিউল তুলে নিল আর সরাসরি প্রধান পথের দিকে দৌড়াতে লাগল। সেখানে পুনরায় সেই ভিড়, কর্মকর্তা, প্রকৌশলী সকলে উদ্বিগ্ন। স্যার, স্যার, সে চিৎকার করল। স্থূলকায় কর্মকর্তা ঘুরে তাকাল। তুই পুনরায় এসেছিস কি প্রকৃতপক্ষে সংশোধিত হয়ে গেছে? আর্য শ্বাসকষ্টে পড়ল। স্যার, মডিউল সক্রিয় তো হয়েছে, কিন্তু প্রকৃত যাচাই বিদ্যুৎ কেন্দ্রে হবে। সেখানে অনুধাবন করতে পারব যে সমস্ত কিছু সঠিক আছে না। কর্মকর্তা, তুই এটাকে সক্রিয় করে দিয়েছিস? হ্যাঁ স্যার, কিন্তু সম্পূর্ণ যাচাই অবশিষ্ট রয়েছে। প্রকৌশলীরা একে অপরের মুখমণ্ডল দেখতে লাগল। কেউ বিশ্বাস করতে অক্ষম ছিল। কয়েক মুহূর্ত চিন্তা করে কর্মকর্তা বলল, ঠিক আছে, তোকে কেন্দ্রে নিয়ে যাই, কিন্তু স্মরণ রাখ, যদি এটা ব্যর্থ হয় তাহলে তার পরিণাম গুরুতর হবে। আর্য মাথা নাড়ল। জি স্যার। একটা বিশাল যানবাহন এলো। তাকে সেটাই উপবিষ্ট করানো হলো। যানবাহন পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগল। আর যে স্পন্দন দ্রুত গতি ছিল, সে অবগত ছিল এখন মাত্র যন্ত্রের নয়, তার নিয়তিরও যাচাই হতে চলেছে। যানবাহন যেমন যেমন পাহাড়ের বাঁকানো পথে উপরের দিকে উঠছিল, আর যে স্পন্দন ততই তীব্র হয়ে উঠছিল। সে জানালা থেকে নিচের দিকে ঝুঁকে দেখত, তো তার ক্ষুদ্র গ্রাম খেলনার মতো প্রতীয়মান হতো। ঝুপড়িগুলো, অন্ধকার গলিপথগুলো, আর সেই মূর্ছে ধরা ট্রান্সফরমার স্টেশন, সমস্ত কিছু। সে মনে মনে বলল, এটা মাত্র আমার জন্য নয়, এটা সকলের জন্য। প্রায় আধ ঘন্টা পর যানবাহন একটা বিশাল লৌহদ্বারের সামনে এসে স্থির হয়ে গেল। উচ্চ প্রাচীর, ওপরে কাঁটাতারের জাল, প্রত্যেক কয়েক পদক্ষেপে অস্ত্রধারী নিরাপত্তাকর্মী। দ্বারে বিশাল অক্ষরে লিখিত ছিল, ন্যাশনাল পাওয়ার গ্রিড, প্রজেক্ট অথরাইজড পার্সন অনলি। দারুণ মুক্ত হল। যানবাহন ভিতরে প্রবেশ করল, আর যে চোখ বিস্ফারিত হয়ে গেল। সামনে বিস্তৃত দৃশ্য অন্য কোনো জগতের মতো ছিল। এতটা বিশাল ভবন যে তার সমস্ত গ্রাম সেটাই সমাহিত হয়ে যেত। চারপাশে ভারী যন্ত্রপাতি, পুরো পাইপলাইন, ঘূর্ণায়মান টাওয়ার, আর মধ্যভাগে উচ্চ কন্ট্রোল টাওয়ার, যেখান থেকে সমস্ত কেন্দ্র এক দৃষ্টিতে দেখা যেত। চলো, নেমে পড়ো, কর্মকর্তা বলল। আর্য মডিউল হাতে নিচে অবতরণ করল। পিছন থেকে ফিসফিস শুরু হয়ে গেল। এটাই সেই যুবক। এত বিশাল যন্ত্র আর এত ক্ষুদ্র প্রকৌশলী। মজাক করে তুলেছে কি এই প্রকল্পকে? আর্য কোনো কথা শোনেনি। তার পদক্ষেপ সরাসরি সামনের দিকে অগ্রসর হতে থাকল। তাকে একটা বিশাল কন্ট্রোল কক্ষে নিয়ে যাওয়া হলো। তখনই একটা গম্ভীর স্বর শোনা গেল। তো তুমি সেই যুবক? এটা ডক্টর রাও ছিল, সমস্ত প্রকল্পের প্রধান প্রকৌশলী। জি স্যার, আর্য বলল। মডিউল প্রদর্শন করো। আর্য বাক্সটি সামনে প্রসারিত করল। ডক্টর রাও চশমা পড়ল, সতর্কতার সাথে দেখল। তারপর বলল, এটাকে অবিলম্বে স্ক্যান করো। মডিউলকে একটা বিশেষ যন্ত্রে স্থাপন করা হলো। পর্দায় তথ্য দৌড়াতে লাগল। কয়েক মুহূর্ত পর একটা টেকনিশিয়ান প্রায় বিস্মিত হয়ে বলল, স্যার, এটা তো প্রকৃতপক্ষে সংশোধিত। কি? ডক্টর রাও প্রশ্ন করল। সমস্ত সংযোগ নিখুঁত, পোড়া অংশগুলো প্রতিস্থাপিত হয়েছে। আর সবচেয়ে বিস্ময়কর কথা, এটাকে যে পদ্ধতিতে সংশোধিত করা হয়েছে সেটা আমাদের কোনো নির্দেশিকায় লিখিত নেই। সকলের দৃষ্টি আর্যের ওপর নিবদ্ধ হয়ে গেল। তুমি এটা কিভাবে সম্পাদন করলে? ডক্টর রাও প্রশ্ন করল। স্যার, আমি মাত্র তারগুলোর কথা শুনেছি। তারগুলোর কথা? জি স্যার, প্রত্যেক তার কথা বলে। যখন কারেন্ট সঠিক হয় তাহলে তার ধ্বনি ভিন্ন হয়। যখন কোনো ত্রুটি হয় তাহলে ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। আমি মাত্র সেই পরিবর্তন চিহ্নিত করেছি। ডক্টর রাও গভীর নিঃশ্বাস নিল। তোমার নাম? আর্য স্যার। তুমি শিক্ষিত?
না স্যার, মা রোগগ্রস্ত, বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়নি। ডক্টর রাওয়ের চোখে আর্দ্রতা প্রতিফলিত হচ্ছিল। কখনো কখনো গ্রন্থ থেকে অধিক জীবন শিক্ষা দেয়। তারপর তারা বলল, মডিউলকে প্রধান ইউনিটের সাথে সংযোজিত করো। টেকনিশিয়ানরা দ্রুত কার্যে নিযুক্ত হয়ে গেল। তার সংযোজিত হল, সুইচ স্থাপিত হল, যন্ত্রপাতিগুলো প্রস্তুত হয়ে উঠল। প্রস্তুত, ডক্টর রাও বলল, চালু করো। একটা ভারী লিভার ধীরে ধীরে নিচের দিকে টেনে নেওয়া হলো। আর্য মনে মনে বলল, সক্রিয় হয়ে যা, মাত্র সক্রিয় হয়ে যা। তখনই অকস্মাৎ পর্দা রক্তিম হয়ে উঠল। ওয়ার্নিং, সিস্টেম ওভারলোড। সাইরেন গুঞ্জিত হয়ে উঠল। কি ঘটছে? কর্মকর্তা চিৎকার করল। মডিউল সঠিক রয়েছে, টেকনিশিয়ান বলল, কিন্তু প্রধান ইউনিটে চাপ অত্যধিক বৃদ্ধি পাচ্ছে। যদি এটা স্থির না হয় তাহলে সিস্টেম বিস্ফোরিত হয়ে যেতে পারে। অবিলম্বে বন্ধ করো, ডক্টর রাও বলল। তখনই আর্য সামনের দিকে অগ্রসর হল। স্থির হন স্যার, বন্ধ করবেন না। উন্মাদ, কর্মকর্তা চিৎকার করল। এটা বিস্ফোরণ হয়ে যাবে। না স্যার, আর্য বলল, এই যন্ত্র ত্রুটিপূর্ণ নয়, এটা আতঙ্কিত হয়ে উঠেছে। যন্ত্র আতঙ্কিত হয়? হ্যাঁ স্যার, যখন কোনো বস্তু দীর্ঘকাল বন্ধ অবস্থায় থাকে তাহলে তাকে পুনরায় চালু হওয়ায় ভীতি হয়। সে স্বয়ংকে রক্ষা করার জন্য ওভারলোড প্রদর্শন করে। ডক্টর রাও এক মুহূর্ত চিন্তা করল। তুমি কি সম্পাদন করতে চাও? আমাকে একটা সুযোগ প্রদান করুন। কয়েক সেকেন্ডের নীরবতার পর, যাও ডক্টর, রাও বলল। আর্য যন্ত্রের নিকট গেল। এখানে বিদ্যুতের পথ অবরুদ্ধ হয়ে আছে, এটাকে ধীরে ধীরে উন্মুক্ত করতে হবে। সে একটা ক্ষুদ্র সুইচ অত্যন্ত সতর্কতার সাথে ঘোরালো। সাইরেন মন্থর হয়ে আসতে লাগল। পর্দার রক্তিম রং হলুদ হয়ে গেল, তারপর সবুজ। সিস্টেম স্টেবল। আর পরবর্তী মুহূর্তে সমস্ত কেন্দ্র গুঞ্জিত হয়ে উঠল। যন্ত্রপাতিগুলো চালিত হয়ে লাগল। টারবাইন ঘূর্ণিত হয়ে উঠল। আলোগুলো প্রজ্বলিত হয়ে উঠল। এটা চালিত হয়ে পড়ল। কেউ আনন্দে চিৎকার করল। ডক্টররাও হাসতে লাগল। কেন্দ্র সক্রিয় হয়ে গেল। কিন্তু আর্য অবগত ছিল, প্রকৃত প্রশ্ন তো এখনও অবশিষ্ট রয়েছে। কি হবে এখন? নিচে তার গ্রামে প্রকৃতপক্ষে আলো পৌঁছবে? কন্ট্রোল কক্ষে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। সকলের দৃষ্টি একটা বিশাল পর্দায় নিবদ্ধ ছিল, যেখানে সমস্ত অঞ্চলের ডিজিটাল মানচিত্র চকচক করছিল। ভিন্ন ভিন্ন রঙের রেখাগুলো নির্দেশ করছিল যে বিদ্যুৎ কোন পথে প্রবাহিত হচ্ছে, কোন স্থানে পৌঁছেছে, আর কোন স্থানে এখনও অবরুদ্ধ। ডক্টর রাও বলল, পাওয়ার ট্রান্সমিশন আরম্ভ করুন। একটা টেকনিশিয়ান লিভার টেনে নিল। পর্দায় নীল রেখাগুলো সরতে লাগল। পাহাড় থেকে নেমে গ্রামের দিকে অগ্রসর হতে থাকা, আর তারপর সরাসরি আর্যের গ্রামের দিকে। আর্যের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। তার চোখ এক মুহূর্তের জন্য পর্দা থেকে সরেনি। আসছে, একটা টেকনিশিয়ান স্বগতোক্তি করল। বিদ্যুৎ আসছে। নীল রেখা গ্রামের নিকট পৌঁছে গেল, আর অকস্মাৎ সেখানেই স্থির হয়ে গেল। আর্যের হৃদয় যেন নিমজ্জিত হয়ে গেল। স্থির হয়েছে কেন? সে প্রশ্ন করল। স্যার, টেকনিশিয়ান বলল, গ্রামের প্রাচীন ট্রান্সফরমারে ত্রুটি রয়েছে, বিদ্যুৎ সামনের দিকে অগ্রসর হচ্ছে না। এখন এটা কি নতুন বিপত্তি? কর্মকর্তা ক্রুদ্ধ হয়ে উঠল। ডক্টর রাও বলল, যদি সেই ট্রান্সফরমার সংশোধিত না হয় তাহলে সমস্ত অঞ্চলে আলো হবে, কিন্তু সেই গ্রামে অন্ধকারই অবশিষ্ট থাকবে। এই কথা শুনে আর্যকে যেন ধাক্কা লাগল। সমস্ত রাত্রি জাগরণ, প্রত্যেক ঝুঁকি গ্রহণ, সব কিছু ব্যর্থ। তার মা, শিশুরা, হাসপাতাল, সব পুনরায় অন্ধকারে? না, এমন ঘটতে পারে না। সে ডক্টর রাওয়ের দিকে ঘুরল। স্যার, সেই ট্রান্সফরমার আমি সংশোধন করতে পারি, কিন্তু ছেলে। ডক্টর রাও বলল, গ্রাম এখান থেকে যথেষ্ট দূরবর্তী, আর আমাদের কাছে সময় নেই। সন্ধ্যা পর্যন্ত সমস্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছানো অপরিহার্য। এখন দুপুর 2টার সময় হয়েছে, মাত্র 4 ঘন্টা অবশিষ্ট। আর্য দ্বিধাহীনভাবে বলল, যদি যানবাহন পাওয়া যায় তাহলে 1 ঘন্টায় পৌঁছে যাব, আর 2 ঘন্টায় ট্রান্সফরমার সংশোধিত করে দেব। একটা কর্মকর্তা হেসে উঠল। তুই? একাকী সেই ট্রান্সফরমারকে 10 বছর ধরে কেউ স্পর্শও করেনি। কিন্তু ডক্টর রাও আর্যের চোখে দৃষ্টি দিল। সেখানে মাত্র বিশ্বাস ছিল। এটাকে যেতে অনুমতি দিন, তারা বলল, আর সবচেয়ে দ্রুতগামী যানবাহন প্রদান করুন। 10 মিনিট পর আর্য একটা জিপে উপবিষ্ট ছিল, সাথে 2জন টেকনিশিয়ান। জিপ পাহাড়ি পথে বিদ্যুতের মতো দৌড়াতে লাগল। আর্য জানালা থেকে বাইরের দিকে তাকিয়েছিল, কিন্তু মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি আমি সম্পাদন করতে অক্ষম হই তাহলে? আধা ঘন্টায় জিপ গ্রামে প্রবেশ করল। লোকেরা বিস্মিত হয়ে তাকাতে লাগল। এটা তো আর্য, এত বিশাল যানবাহনে! আর্য কাউকে প্রত্যুত্তর দিল না। সে সরাসরি প্রাচীন ট্রান্সফরমার স্টেশনের দিকে দৌড়াল। মূর্ছে ধরা দরজা উন্মুক্ত করল। ভিতরে ধুলোবালি আর নীরবতা বিরাজ করছিল। মধ্যভাগে দাঁড়িয়েছিল সেই বিশাল পরিত্যক্ত ট্রান্সফরমার। আর্য নিঃশ্বাস নিল। এখন বা কখনো না। সে পকেট থেকে প্রাচীন স্ক্রুড্রাইভার বের করল আর কার্য আরম্ভ করে দিল।
টেকনিশিয়ানরা মাত্র পর্যবেক্ষণ করতে থাকল। এই যুবক যন্ত্রকে এমন স্পর্শ করছে যেন বছরের পরিচিত, আর প্রকৃতপক্ষে এটাই তো সেই স্থান যেখানে আর্য প্রতিদিন উপবিষ্ট হতো। প্রধান প্যানেল উন্মুক্ত করল। ভিতরে তারের জটিলতা, ছিন্ন, পোড়া। আর্য এক একটা করে সমস্ত অপসারণ করতে আরম্ভ করল। আবর্জনা থেকে সংগৃহীত প্রাচীন তারগুলো সে বের করে আনল। নতুন সংযোগ গঠন করতে লাগল। 1 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেল, 2 ঘণ্টা অবশিষ্ট রয়েছে। কেউ বলল, তখনই প্রকৃত সমস্যা প্রকাশিত হল। প্রধান কয়েল পুড়ে ধ্বংস হয়ে গেছে। এটার অনুপস্থিতিতে তো কার্য চলবে না। টেকনিশিয়ান বলল, নতুনটি আসতে তাহলে সপ্তাহ লাগবে। আর্য মাথা নাড়ল। সপ্তাহ আমাদের কাছে নেই, মাত্র 1.5 ঘণ্টা রয়েছে। তার দৃষ্টি একটা কোণায় পড়ে থাকা প্রাচীন পাখার মোটরের ওপর নিপতিত হল। সে স্থির হয়ে গেল। সে মোটর উন্মুক্ত করল, কয়েল বের করল, আর অত্যন্ত সতর্কতার সাথে ট্রান্সফরমারে স্থাপন করতে লাগল। এটা উন্মাদনা। পাখার কয়েল, এটা চালিত হবে না। আর্য কোনো কথা শোনেনি। অবশেষে সমস্ত কিছু সংযোজিত হয়ে গেছে। ট্রান্সফরমার প্রস্তুত হয়ে উঠেছে। সে ভারী লিভারকে 2 হাতে গ্রহণ করল, বল প্রয়োগ করল। ক্রিক ক্রিক, লিভার উত্থিত হয়ে উঠল। একটা তীব্র চমক, একটা গভীর গুঞ্জন। সকলের নিঃশ্বাস স্থির হয়ে গেল। তারপর বাইরে থেকে উচ্চারণ উঠল, দেখো, খুঁটিতে চমক, তারই প্রাণ এসেছে, বিদ্যুৎ এসেছে। আর্য দৌড়াতে দৌড়াতে বাইরে এলো, আর সেখানে সমস্ত গ্রাম আলোয় নিমজ্জিত হয়েছিল। বাল্ব প্রজ্বলিত হয়েছিল, পাখা ঘূর্ণিত হয়েছিল, দোকানপাটগুলোতে উজ্জ্বলতা ফিরে এসেছে, আর হাসপাতালের ছাদে লাল বাতি প্রজ্বলিত হয়ে উঠেছে। যন্ত্রপাতিগুলো সক্রিয় হয়ে গেছে, পথ ভর্তি হয়ে গেল। লোকেরা চিৎকার করতে লাগল, শিশুরা নৃত্য করতে লাগল। বিদ্যুৎ এসেছে। আর্যের চোখ আর্দ্র হয়ে গেল। সে ঝুপড়ির দিকে তাকাল। জানালায় মা দাঁড়িয়েছিল, হাসতে হাসতে। সে দৌড়াতে গেল, মা দেখো। মা তাকে আলিঙ্গন করল। তুই সম্পাদন করে দেখালি ছেলে। ওদিকে কন্ট্রোল কক্ষে পর্দা চকচক করে উঠল। গ্রাম অনলাইন। সে সফল হয়ে গেল। টেকনিশিয়ান চিৎকার করল। ডক্টর রাও হাসল। যখন কার্য হৃদয় থেকে সম্পাদিত হয়, তাহলে অসম্ভব সম্ভব হয়ে ওঠে। পরদিন সকালে আর্যের নিদ্রা একটা অদ্ভুত শব্দ থেকে ভঙ্গ হল। ঝুপড়ির বাইরে লোকসমাগম ছিল। ক্যামেরাগুলো চকচক করছিল। সংবাদপত্রের শিরোনাম উড়তে থাকল। আর কেউ চিৎকার করছিল, সেই আছে সেই যুবক যে সমস্ত গ্রামকে আলোকিত করে দিয়েছে। আর্য আতঙ্কিত হয়ে উঠল। গতকাল পর্যন্ত যারা তাকে আবর্জনা বলত, আজ সেই লোকেরা তার নাম উচ্চারণ করছে। তখনই একটা উজ্জ্বল সরকারি যানবাহন এসে স্থির হয়ে গেল, আর সেটা থেকে ডক্টর রাও অবতরণ করল। আর্য তারা হাসতে হাসতে আহ্বান করল, স্যার, আপনি এখানে? হ্যাঁ ছেলে, ডক্টর রাও হাসল। আজ তোমার সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি। সকলে ভিতর ঝুপড়িতে উপবিষ্ট হল। মা তড়িঘড়ি চা প্রস্তুত করল। ডক্টর রাও চায়ের চুমুক নিল আর বলল, আর্য, যা তুমি সম্পাদন করেছ সেটা সাধারণ কার্য নয়। যে সমস্যাকে বিশাল বিশাল প্রকৌশলী সমাধান করতে অক্ষম, তুমি একাকী সম্পাদন করে দেখিয়েছ। স্যার, আমি তো মাত্র প্রয়াস করেছিলাম। ডক্টর রাও হেসে বলল, তুমি এটা প্রমাণিত করেছ যে যোগ্যতা মাত্র ডিগ্রি থেকে নয়, উদ্যম থেকে উদ্ভূত হয়। তারা ব্যাগ থেকে কয়েকটা কাগজপত্র বের করল। সরকার তোমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। তোমাকে 50 লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে। আর্য আর তার মা একে অপরের দিকে তাকাতে লাগল। 50 লক্ষ! তাদের জন্য তো এটা কোনো স্বপ্নের সমতুল্য ছিল। ডক্টর রাও আরও বলল, আর যদি তুমি ইচ্ছুক হও, তাহলে দেশের সর্বোত্তম প্রকৌশল কলেজে তোমার ভর্তি, সম্পূর্ণ অধ্যয়ন, নিঃশুল্ক থাকা, খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থাও সরকার সম্পাদন করবে। আর্য উচ্চারণ করতে অক্ষম হয়ে পড়ল। আনন্দ ছিল, কিন্তু মনের অন্তরে কিছু আরও চলমান ছিল। মায়ের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে নামল। ছেলে, ভগবান তোর মঙ্গল করুক। ডক্টর রাও আর্যের মুখমণ্ডলের জটিলতা লক্ষ্য করল। কি ঘটেছে? আনন্দিত নও? আর্য মাথা নত করে বলল, স্যার, অধ্যয়ন করা আমার স্বপ্ন, কিন্তু যদি আমি চলে যাই তাহলে মা আর এই গ্রাম। বিদ্যুৎ এসেছে, কিন্তু তার ছিন্ন হয়ে আছে। যন্ত্রপাতিগুলো ত্রুটিপূর্ণ আছে। এখানে এখনও প্রচুর কার্য অবশিষ্ট রয়েছে। ডক্টর রাও কয়েক মুহূর্ত নীরব থাকল, তারপর বলল, এই বয়সে অধিকাংশ ব্যক্তি মাত্র স্বয়ংকে চিন্তা করে, কিন্তু তুমি দায়িত্বের আলোচনা করছ। তারা সামান্য চিন্তা করে বলল, তো শোনো, তোমার মায়ের চিকিৎসা আর যত্নের সম্পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে,
আর এই গ্রামেই একটা প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে, যেখানে তুমি যেমন শিশুদের বিদ্যুৎ, যন্ত্রপাতি আর প্রযুক্তির শিক্ষা দেওয়া হবে, আর সেই কেন্দ্রের প্রধান প্রশিক্ষক তুমি হবে। আর্যের চোখ উজ্জ্বল হয়ে উঠল। প্রকৃতপক্ষে স্যার? হ্যাঁ, ডক্টর রাও বলল, তুমি এখানে অবস্থান করেও অধ্যয়ন করবে, শিক্ষা গ্রহণ করবে, আর অন্যদের শিক্ষা দেবে, স্বয়ং গ্রামের সাথে অগ্রসর হবে। আর্য মায়ের দিকে তাকালো। মা হাসল। আর্য নত হয়ে ডক্টর রাওয়ের পায়ে স্পর্শ করল। ধন্যবাদ স্যার, আপনি আমার জীবন পরিবর্তিত করে দিয়েছেন। 6 মাস পর গ্রামের মধ্যভাগে একটা নতুন ভবন দাঁড়িয়েছিল। বাইরে বোর্ড স্থাপিত ছিল, আর্য ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার। ভিতরে 30 থেকে 40 শিশু উপবিষ্ট ছিল। কারো হাতে তার রয়েছে, কারো নিকট যন্ত্র, চোখে কৌতূহল রয়েছে, আর স্বপ্ন। সামনে দাঁড়িয়েছিল আর্য। শিশুদের সে ব্যাখ্যা করছিল, এই তার মাত্র তার নয়, এটা আলোর পথ। যদি এটাকে অনুধাবন করে নিলে, তাহলে তুমি মাত্র বাল্ব প্রজ্বলিত করবে না, জীবনগুলোকে আলোকিত করবে। একটা ক্ষুদ্র কন্যা প্রশ্ন করল, স্যার, কি আমরাও তোমার মতো কিছু বিশাল সম্পাদন করতে পারি? আর্য হাসল, অবশ্যই। স্মরণ রাখো, ডিগ্রি থেকে অধিক অপরিহার্য হয় উদ্দেশ্য। যদি হৃদয়ে অন্যদের জন্য কিছু সম্পাদনের আকাঙ্ক্ষা থাকে, তাহলে কোনো অন্ধকার অধিক দিন স্থায়ী হতে পারে না।